বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর পাঠদান করব। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র আজকে পাঠদান করব তোমাদের। আমি ইতিহাস মেয়েরা যারা আছো তোমরা সবাই একে জয়েন করে ফেলো, এবং তোমরা যারা আছো সবাই জয়েন করো। আর তোমাদের সবাইকে আমি আজকে ইতিহাস প্রথম পত্রে তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায় তোমাদের এর আগেও আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় কিছু বিষয় আজকেও আলোচনা করব। এবং আলোচনার বিষয়গুলো কি, এর আগে কি আলোচনা করেছিলাম সবারই মনে থাকার কথা, এবং আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা তোমাদের কিন্তু বুঝতে হবে, যে কি বিষয় নিয়ে এর আগে আলোচনা করেছিলাম এই বিষয়টা আগে মনে রাখতে হবে। কারণ কখন মনে রাখা সম্ভব, যখন তোমরা ক্লাসগুলো দেখবে এবং বাসায় বসে যখন বইগুলো দেখবে তখনই কিন্তু তোমাদের মনে থাকবে যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কি বিষয় পরবর্তী ক্লাসে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে হিন্দু মহীশূরের যুদ্ধ, টিপু সুলতান। হিন্দু মহীশূরের যুদ্ধ, টিপু সুলতান সম্পর্কে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, হিন্দু মহীশূরের যুদ্ধ, এই টিপু সুলতানের সম্পর্কে আগে ক্লাসেও একটু তোমাদের ধারণা আমি দিয়েছিলাম যে টিপু সুলতান কে, টিপু সুলতানের বাবার নাম কি, তার বাবা কিভাবে সমাজে ভূমিকা রেখেছিল এবং তার ছেলে কিভাবে আবার সমাজে ভূমিকা রাখছে। তো আমাদের কিন্তু এর আগে কিন্তু আমি বলেছিলাম টিপু সুলতানের বাবা কে ছিলেন, হায়দার আলী। এবং হায়দার আলীর সম্পর্কে কিন্তু আমি অনেক বিষয় কিন্তু আমি বলেছিলাম যে হায়দার আলী সমাজের জন্য কিভাবে কাজ করেছিল, সমাজসেবক হিসেবে কিভাবে কাজ করেছে এবং সমাজের জনগণের জন্য কিভাবে কাজ করেছিল, সমস্ত কিছু কিন্তু ওই ক্লাস লেকচারটা তোমরা দেখবে যে ওখানে কি কি বিষয় আমি বলেছিলাম। আজকে তার ছেলের সম্পর্কে আজকে আলোচনা করব। তার ছেলের জীবনী এখন আজকে আমরা দেখবো যে বাবার মতো ছেলে কি সমাজের জন্য কি ভূমিকা রাখতে পেরেছে কিনা, কি করছে, এই বিষয়টা অবশ্যই আমাদের জানার আগ্রহটা জেগে যাচ্ছে। যে যেহেতু তার বাবার সম্পর্কে আমরা জানি, তার ছেলের সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে যে সে সমাজে কিভাবে ভূমিকা রেখেছিল। দেখো, আজকে তোমাদের যে বিষয় আজকে দেখো অনেক বিষয় আমরা আজকে জানবো টিপু সুলতান সম্পর্কে। দেখো, টিপু সুলতানের যে বিষয়ের সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো দেখো। তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধ সম্পর্কে জানবো আজকে, চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধ, আর টিপু সুলতানের পরাজয়ের কারণ, কিভাবে টিপু সুলতান পরাজয় হয়েছিল, আর হচ্ছে টিপু সুলতানের কৃতিত্ব সম্পর্কে আজকে আমরা এই চারটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। তো যাই হোক, এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, মূল আলোচনার বিষয় কি, প্রথমে জানতে হবে টিপু সুলতান। টিপু সুলতান সম্পর্কে আমরা তার সম্পর্কে প্রথম আগে আমরা তার পরিচয়টা আমরা আগে জেনে নিচ্ছি যে টিপু সুলতান কোথা থেকে এসেছে, তার জন্ম পরিচয়টা কি, অবশ্যই জিনিসগুলো আগে প্রথমে আমাদের জানতে হবে। দেখো, মহীশূরের বা টিপুর পিতা কে ছিলেন, হায়দার আলী। তিনি 1761 খ্রিস্টাব্দের মহীশূরের ক্ষমতা দখল করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1761 খ্রিস্টাব্দে। অল্পকালের মধ্যে তিনি মহীশূরের ভারতবর্ষে একটি শক্তিশালী রাজ্য পরিণত করেন এবং 1769 খ্রিস্টাব্দে তিনি ইংরেজদের যুদ্ধে পরাহত করে মাদ্রাজ পর্যন্ত হটিয়ে দেন। তারপর দেখো,
1781 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইন্দু মহীশূরের যুদ্ধের সময় তার স্বাভাবিক মৃত্যুর হলেও টিপু সুলতানের ক্ষমতা অধিষ্ঠিত হন। যখন তার বাবা যখন হায়দার আলী যখন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু এই টিপু সুলতান তখন কিন্তু সমস্ত ক্ষমতা তখন কিন্তু সে হাতে নিয়েছে। এখন দেখো, এই টিপু 18 শতকে যে কোনো ভারতীয় শাসকদের চেয়ে যথার্থ অনুধাবন করেছিলেন যে ইংরেজদের শক্তি সমগ্র ভারতের যে কোনো শক্তির পক্ষে আতঙ্ক বিপদের কারণ। তাই তিনি ক্রমবর্ধমান ক্রমবর্ধমান ইংরেজের শক্তির বিরুদ্ধে অবিচলিত দৃঢ়তা ও সময় সাহস নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু টিপু সুলতান কি করেছিল, অনেক সাহস, অনেক দৃঢ় সাহস নিয়ে কিন্তু সে কি করেছিল, রুখে দাঁড়িয়েছিল। তখন এর ইংরেজদের তাকে এক ভয়ানক শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। ইংরেজরা কি করেছিল, এই টিপু সুলতানকে ভয়ানক শত্রু হিসেবে কিন্তু আখ্যায়িত করেছে। তখন অন্যদিকে দেখো, ব্রিটিশ ভারতের শাসন আইন ভারতে ইংরেজের সাম্রাজ্য বিস্তারের বিষয়কে নিরুৎসাহিত করা হয়েছিল, কিন্তু বাস্তবের অবস্থা ছিল কিন্তু সম্পূর্ণ কি বিপরীত। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তান দেখলেও সে টিপু মহীশূরের রাজ্য দক্ষিণ ভারতে তখন কি করেছে, যে ইংরেজের যে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি স্বার্থের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি ছিল। পরিস্থিতিতে তখন কি করলো, ভারতের যে রাজনৈতিক ক্ষেত্রে নিরপেক্ষ থাকার নির্দেশ দেন লর্ড কর্নওয়ালিস ভারতে আসেন। তখন কি করেছে, লর্ড কর্নওয়ালিস কি করেছে, ভারতে এসেছেন। কিন্তু তিনি অল্পকালের মধ্যে বুঝতে পারলেন যে ভারতে ইংরেজের প্রভুত্ব স্থাপন করেও এই টিপুর পরাজিত করতে হবে। সেই সময় দক্ষিণ ভারতের নয়, সমগ্র ভারতের টিপুর রাজ্য ছিল সবচেয়ে কি ছিলেন, শক্তিশালী। তখন দেখো, এই সুশাসন সমৃদ্ধ টিপুর দক্ষিণ ভারতে তার যে প্রতিনিধিত্ব দল হায়দ্রাবাদের নিজাম ও উদারমান শক্তি মাতাদেরকে সম্মিলিত শক্তিকে তখন কি করেছে, পরাজিত করে তার সামর্থ্যের পরিচয় নিয়েছে। তখন এই টিপু ভারতে ইংরেজদের প্রতিনিধিত্ব ইউরোপের শক্তি তখন ফরাসিদেরকে সাথে সুসম্পন্ন তখন কি করলো, স্থাপন করলেন। তখন দেখো, এছাড়া টিপু যে ফ্রান্সের বিপ্লবী দল জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তখন কি সে কিন্তু জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তখন এই ইংরেজের বিরুদ্ধে আসন্ন যুদ্ধ তিনি ফরাসিদেরকে পাশাপাশি তুরস্কের সুলতানের সাহায্য কামনা করেন। তখন তুরস্কের যে সুলতান ছিলেন, তখন এই তুরস্কের সুলতানের তখন কি করেছে, সাহায্য কামনা করেছেন। তারপর দেখো, যে এই টিপু রাজধানী শ্রীরঙ্গপট্টমে এই স্বাধীনতার বৃক্ষ নামক একটি গাছের চারা রোপণ করেন। তখন এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার বৃক্ষ নামক যে গাছের চারাটা রোপণ করেছিল এই টিপু রাজধানী তখন শ্রীরঙ্গপট্টমে তখন এই স্বাধীনতার বৃক্ষ নামক একটি গাছের চারা রোপণ করেছিল। তখন এতে তাদের স্বাধীনতা চেতনা চরিত্র বহিঃপ্রকাশ ঘটে। তখন সেই সময় দেখো, যে ভারতের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর মাধ্যমে নিয়মাবর্তিতা প্রভাব ছিল, প্রকট ছিলেন। তখন তিনি ইউরোপের সামরিক বাহিনীর অনুকরণের ও ফরাসি সমরবিদদের তত্ত্বাবধানে একটি সুশৃঙ্খলা ও আধুনিক বাহিনী তখন কি করেছে, গঠন করেছে। তার এই পদাতিক ও বাহিনীকে ইউরোপের ধরনের মাস্কোর বন্দর ও একটি রেওনাট দ্বারা সুসজ্জিত করা হন এবং অবশেষে তখন এই অস্ত্র মহীশূরের নির্মিত হতো। এছাড়া তিনি একটি তখন কি করেছে, যে আধুনিক নৌবহনের গঠনের তখন চেষ্টা করলেন। তখন দেখো, এই জন্য তিনি তখন কি করলো, দুটি জাহাজ নির্মাণ কেন্দ্র তখন প্রতিষ্ঠিত করেন এবং নৌবাহিনীর জাহাজে তখন তারা কি করেছে, একটা মডেল তখন মডেল টিপু নিজের প্রস্তাব করেন যে এই সময় ভারতের যে নতুন গভর্নর জেনারেল কর্নওয়ালিস তখন আতঙ্কিত হয়ে পড়েন। তখন টিপু সুলতান তখন কি করেছিল, তখন ক্রমবর্ধমান ইংরেজের যে সাম্রাজ্যবাদের বিস্তৃত সম্মুখে যে পাহাড়ের মতো অবিচল ধারা হয়ে দাঁড়িয়েছিলেন। তখন কর্নওয়ালিস তখন কি করলো, ত্রিপুর রাজ্যে তথা মালাবারের উপরে দৃষ্টি দেন।
তখন কর্নওয়ালিসের কাছে মনে হয়েছিল যে ইংরেজদের স্বার্থ মালাবার অঞ্চলে মশলা, চন্দন কাঠের ব্যবহার শুরু অংশ নেয় এবং নিয়ন্ত্রণ করার প্রয়োজন। তখন এই দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর গুলোতে ইংরেজ উপনিবেশিক বিস্তারের জন্য তখন তারা কি করলো, কালিকট ও ক্যানন বন্দরে দখল করা খুব জরুরি ছিল। এছাড়া এই পথে দিয়ে ব্রিটিশ সহ ইউরোপীয়দের সাথে নৌ যোগাযোগ সবচেয়ে সহজ ছিল। তখন কি এই সময় কিন্তু নৌ যোগাযোগের ব্যবস্থা তখন কি ছিল, ওই সময় সহজ ছিল। তখন অন্যদিকে তখন তারা কি করলো, যে যুদ্ধ পরাজিত হয়ে আমেরিকায় তখন তারা কি করলো, 13টি উপনিবেশিক হারিয়ে তখন কর্নওয়ালিসদের সদ্য ভারতে এসে ভারতের মূর্তির পুনরুদ্ধার ও ক্ষতিপূরণের জন্য টিপু সুলতানের রাজ্য জয়ের পরিকল্পনা করেন। তখন এভাবে কিন্তু আমরা এই টিপু সুলতানের সম্পর্কে কিন্তু আমরা এটুকু এইভাবে কিন্তু জানতে পারি। এখন দেখো তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধ। তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধটা এখন আমরা দেখব। দেখো কিভাবে তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধটা হয়েছিল। দেখো টিপুর পিতা কে ছিলেন? হায়দার আলী। স্বাভাবিক মৃত্যু হয় 1783 খ্রিস্টাব্দে, অর্থাৎ যখন দ্বিতীয় ইন্দো মহীশূরের যুদ্ধ 1780 থেকে 84 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল। এই সময় তখন ইংরেজেরা হায়দার আলী টিপুর হাতে পর্যদস্ত হন। টিপুর বিদনর ও বাঙ্গালোর দখল করে 1784 খ্রিস্টাব্দে তখন এই ইংরেজরা তখন কি করেছে, সন্ধি করতে বাধ্য হন এবং স্বাক্ষরিত হয়ে বাঙ্গালোর চুক্তিতে। এই চুক্তি অনুসারে দুপক্ষের মধ্যে বড়তা আপাতত অবসান হয়েছিল সত্য, কিন্তু এই ইন্দো মহীশূরের বিরোধিতা কোনো স্থায়ী সমাধান হয়নি। অর্থাৎ এই বাংলার চুক্তি ছিল কি নামমাত্র সন্ধি ছিলেন, কিন্তু টিপু এবং ইংরেজের উভয় বুঝেছিল যে যুদ্ধ অবশ্যম্বিত হয়ে উঠবে। এদিকে দেখো 18 শতকের 80 দশকের দিকে তখন কি করা হয়েছিল, দক্ষিণ ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছিল, তখন 1788 খ্রিস্টাব্দে তখন কি করা হয়েছিল, কর্নওয়ালিস দাক্ষিণাত্য যে টিপুর প্রতিনিধিত্ব নিজামের কাছ থেকে তখন কি করা হয়েছে, গুন্টুর নামক ভূখণ্ডকে উপহার হিসেবে গ্রহণ করেন। তখন দেখো এই বিনিময় তখন তারা কি করেছিল, প্রয়োজনত বোধ নিজামকে সামরিক সাহায্যে তখন প্রতিশ্রুতি দেন এবং 1789 খ্রিস্টাব্দে তখন কর্নওয়ালিস তখন কি করলো, আরেকটা ধাপে অগ্রসর হয়ে দাক্ষিণাত্যে নিজামের নেতৃত্বে শক্তি সংঘ গঠনের ইচ্ছা প্রকাশ করেন এবং টিপু তখন কি করেছে, গ্রহণ করার কোনো ইঙ্গিত তাতে ছিল না। এমনকি টিপুকে সংবাদ পর্যন্ত দেওয়া সৌজন্যটুকু তারা কর্নওয়ালিসে দেখেননি। ইংরেজি ঐতিহাসিক সার্জন ম্যাকলন ও কর্নওয়ালিস এই আচরণের টিপুর সাথে চুক্তি বিরোধী আচরণ ও বিশ্বাসঘাতকতার বলে অভিহিত করেছিল। তখন দেখো 1789 খ্রিস্টাব্দে যখন টিপু ইংরেজের স্বার্থে রাজ্য আক্রমণ করেন, তখন তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধ তখন 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত সূচনা করেছিলেন। তখন এই রাজ্যের ত্রিবাঙ্গালের রাজ্যের মাদ্রাজ ইংরেজ সরকারের সাহায্য প্রার্থনা করলেন, সম্ভবত ভয়ে তারা অগ্রসর হয়নি। এভাবে দেখো কর্নওয়ালিস তখন কি করেছিল, মাদ্রাজ ইংরেজ সরকারের সাহায্য প্রার্থনা করা সম্ভবত ভয়ে তারা কি করলো, অগ্রসর হয়নি। ফলে কর্নওয়ালিস মাদ্রাজ সরকারের তীব্র নিন্দা করেন এবং দক্ষিণাঞ্চলে টিপু প্রতিনিধিত্ব মারাঠা এবং নিজামের সাথে ত্রিশক্তি মৈত্রিক গঠন করেন। নিজের সেনাপতি হিসেবে কর্নওয়ালিসের যুদ্ধে যোগ দেন। প্রথম ভয়ঙ্কর যুদ্ধ হলেও তার কোনো পক্ষে জয়লাভ করতে সমর্থন করা হয়নি। তখন দেখো এই শেষ পর্যন্ত কি করলো, টিপু পরাজিত হয় এবং 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমে এই চুক্তি স্বাক্ষর করে এবং এই সন্ধি তখন তারা কি করেছে, কতগুলো
অপমানজনক শর্ত ছিলেন। ইংরেজি সম্পাদকশালী মালাবার উপকূলে অধিকার করে নেন এবং ত্রিপুর রাজ্যের অধিকাংশ ভূখণ্ড তখন কি করেছে, ইংরেজ মারাঠা নিজাম দখল করে নেবে এবং যুদ্ধে ক্ষতিপূর্ণ বাবদ প্রচুর অর্থ ইংরেজদের প্রদানে, এমনকি টিপুর 2 পুত্রকে ইংরেজদের হাতে জিম্মি হিসেবে সমর্থন করতে হবে। তো তাহলে দেখো তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধটা কিন্তু এভাবে হয়েছিল। এখন আমরা যাব পরবর্তীতে পয়েন্টে রাখো চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধ। কিভাবে চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধ হয়েছিল? দেখো, একজন স্বাধীন চেতনা দেশপ্রেমিক হিসেবে টিপু সুলতানের পক্ষে শ্রীরঙ্গপত্তমে অপমানজনক শর্ত বেশি দিন মেনে চলা সম্ভব ছিল না। তখন বিশেষ করে 18 শতকের 90 দশকের ফরাসি সমরবীরদেরকে সহায়তা পেয়ে টিপু উজ্জীবিত হয়ে ওঠেন। এই সময় তিনি ফ্রান্সের বিপ্লবী দল জেকোবিন পার্টির সদস্যগণ গ্রহণ করেন এবং ইংরেজের চরম শত্রু ফ্রান্সের বিপ্লবী ঘটান প্রবাহ তারকে প্রবলভাবে উদ্দীপ্ত করেন। 1799 খ্রিস্টাব্দে তিনি মরিশাসের ফরাসি গভর্নরের কাছে দূত গ্রহণ করেন, সাহায্য প্রার্থনা করেন এবং তিনি কিছু সৈন্য টিপুর কাছে প্রেরণ করেছিলেন। তখন দেখো, অন্যদিকে পরবর্তী গভর্নর জেনারেল গোর সাম্রাজ্যবাদী ওয়েলসলি ভারতে পৌঁছে টিপু রণসজ্জার বিষয় নিশ্চিত করেন এবং মাদ্রাজ কাউন্সিলের বিরোধিতা শর্তে তখন কি করেছে, টিপুকে দমন করার সিদ্ধান্ত নেন। তখন এই কর্নওয়ালিসের সময় তখন স্বাক্ষরিত ত্রিশক্তি নৈতিক এই চুক্তির এত পুনর্জীবিত করেন যে এতে সহজ নিজামকে ইংরেজের পক্ষে আনা সম্ভব হয়, কিন্তু মারাঠাদেরকে সহজে ইংরেজদের পক্ষে যোগ দিতে চায়নি। তখন মারাঠাদেরকে টিপু রাজ্যের একাংশ প্রধান প্রতিশ্রুতি দেওয়া এবং তার ইংরেজের পক্ষে যোগদান করেন। এখন দেখো, ওয়েলসলি ও রণপ্রস্তুতি সমাপ্ত করে টিপুকে অধীনতামূলক নীতিটা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। যে তখন কি করা হয়েছিল, দেখো, ফ্রান্সের মধ্যে সম্পর্কে ক্ষমতা চান, কিন্তু স্বাধীন চেতনা টিপু এই সময় আহ্বান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধের সূচনা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তখন ইংরেজের উন্নত অস্ত্র ও মারাঠাদেরকে নিজামের বাহিনী সহায়তা টিপুকে তিন দিন থেকে আক্রমণ করেন। ফলে সাদাশির ও মলভেলের যুদ্ধ পরাজিত হয়ে টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তমে এসে সৈন্য সমাবেশ করেন। তখন এরপর দেখো যে ইংরেজি বাহিনী ছিলেন তখন এই টিপুর রাজধানী অবরোধ করেছিল। টিপুর রাজধানী তখন কি করলো, ইংরেজরা অবরোধ করলেন। তখন উভয় পক্ষে 1 মাস যুদ্ধ চললেন। তখন 1 মাস এখানে কি হয়েছে, যুদ্ধ চলেছে। তখন এই টিপুর বীরের মতো যুদ্ধ করে প্রাণ ত্যাগ করলেন। তখন কি করেছে টিপু, তখন টিপু সুলতান এখানে কি করেছে, বীরের মতো যুদ্ধ করেছে এবং এখানে যুদ্ধ করে সেখানে কি করেছে, প্রাণ ত্যাগ করেছে। তখন এই টিপুর পতনের পর রাজ্যকে 3 ভাগে ভাগ করা হয়। তখন টিপু যখন মৃত্যুবরণ করেন তখন মৃত্যুর পর এই রাজ্যকে কি করেছে, 3 ভাগে ভাগ করেছে। অধিকাংশ এলাকায় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় আর নিজামকে দেওয়া হয় 1 ক্ষুদ্র অংশ। তখন কি করা হয়েছে, নিজামকে 1 ক্ষুদ্র অংশ দেওয়া হয়েছে, কিন্তু ব্রিটিশরা কি করেছে, সাম্রাজ্যভুক্ত করেছে। এখন দেখো, মারাঠাদেরকে পূর্ণ শর্ত অনুসারে কিছু ভূখণ্ড দেওয়ার কথা থাকলেও তারা তা গ্রহণ করেনি। মহীশূর রাজ্যের এই ব্যবচ্ছেদকে অবশিষ্ট ক্ষুদ্র অংশটিকে মহীশূরের প্রাচীন এক বিন্দু রাজবংশের উত্তরাধিকারীকে ক্ষমতা বসানো হয়। তাহলে দেখো, আমরা চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধটা আমরা দেখলাম। এখান থেকে আমরা কিন্তু তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধ দেখলাম এবং চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধ দেখলাম কিভাবে চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধ হয়েছিল। এখন আমরা দেখবো, আজকে কিন্তু আমি তোমাদের কিন্তু এই 4টা বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের আমি আলোচনা করব। দেখো, অলরেডি কিন্তু টিপু সুলতান সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে ফেললাম।
টিপু সুলতান ইন্দো মহীশূরের যুদ্ধে কিভাবে ভূমিকা রেখেছিল, কিভাবে তার পরিচয়টা আমরা প্রথমে আমরা জেনেছি। তারপর তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধটা আমরা জানলাম। এখন আমরা জানলাম চতুর্থ ইন্দো মহীশূর। এখন আমরা পরবর্তীতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টিপু সুলতানের পরাজয়ের কারণ। পরাজয়ের কারণটা আমরা দেখবো আজকে। দেখো পরাজয়ের কি কারণগুলো ছিল। অবশ্যই কিছু কারণের জন্য কিন্তু টিপু সুলতান কিন্তু এখানে পরাজয় বরণ করেছিল। সেই বিষয়গুলো তো অবশ্যই আমাদের জানতে হবে যে কোন বিষয়ের কারণে টিপু সুলতানের পরাজয়টা হয়েছিল। দেখো এক নম্বরে যে বিষয়টা টিপু সুলতান যে বিষয়গুলোর জন্য পরাজিত হয়েছিল তার মধ্যে দেখো ইংরেজের শাসন বিরোধী সংগ্রামে টিপু এক অবিস্মরণীয় নাম। বীরত্বের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হন। এখন তার যে পতনের কারণগুলো সেই কারণগুলো এখন আমি এক এক করে তোমাদের মাঝে আমি আলোচনা করছি। দেখো এক নম্বরে যে কারণটা ছিল সেটা ছিল অশ্বারোহী বাহিনী অবক্ষয় এবং টিপুর প্রত্যেক হায়দার আলীর সময় নীতি বর্জন টিপু পরাজয়ের প্রধান কারণ বলে মনে করেন অনেকে ঐতিহাসিক। কিন্তু টিপুর জীবনে অলিখিত রচিত ঐতিহাসিক মহিবুল ও হাসান অবশ্যই একে অন্যতম কারণ হিসেবে বর্ণনা করেছিলেন, তবে প্রধান কারণ হিসেবে নয়। শ্রীরঙ্গ পত্রমে সন্ধি অনুযায়ী টিপু অশ্বারোহী ও পদাতিক বাহিনী সংখ্যক হ্রাস করে তা ইংরেজদেরকে সাথে সম্পাদিত এবং চুক্তি মর্যাদা রক্ষা করতে গিয়ে কৌশলগত ভুল করেছিলেন। এক নম্বর এই কারণটা ছিল। আর দুই নম্বরের যে কারণটা ছিল ইংরেজদের হাতে টিপু পরাজয়ের মূল কারণ ছিল হিন্দু মারাঠার নিজামের ত্রিশক্তি জোট। তাহলে ইংরেজদের হাতে যে টিপু পরাজিত হয়েছিল তার মূল কারণ কি ছিল? হিন্দু মারাঠার নিজামের ত্রিশক্তি জোট ছিলেন। সমৃদ্ধ বাহিনী সৈন্য সংখ্যা থেকে টিপুর সৈন্য সংখ্যা ছিল অনেক কম। তাহলে দেখো যে সমৃদ্ধ যে বাহিনী সৈন্য সংখ্যা ছিল ওই সৈন্য থেকে টিপুর যে দলের যে সৈন্য সংখ্যা ছিল ওই সৈন্য সংখ্যা কি ছিল? কম ছিল। এটাও কিন্তু একটা কিন্তু পরাজয় হওয়ার কিন্তু একটা কারণ ছিল। তারপর দেখো অন্যদিকে টিপুর দেশীয় রাজাদেরকে সহায়তা পাননি। তাহলে কি দেশের রাজাদের কাছ থেকেও সে কোনো সাহায্য সহযোগিতা পায়নি। প্রয়োজনীয় মুহূর্ত বৈদেশিক সহায়তাও পাননি। তাহলে কি প্রয়োজন অনুযায়ী সে বৈদেশিকের হাত থেকেও তারা কি সাহায্য সহযোগিতা পায়নি। বিভিন্ন দেশের দূত প্রেরণ করেও তিনি কেবল মৌখিক সহানুভূতি লাভ করেছিল। যে সে দূত প্রেরণ করেছিল সাহায্য সহযোগিতার জন্য, কিন্তু সেখান থেকেও সে মৌখিকভাবে সাহায্য সহযোগিতা সহানুভূতি লাভ সাহায্য শুধু মৌখিকভাবে সাহায্য সহযোগিতা পেয়েছে, কিন্তু কাজকর্মে কিন্তু সাহায্য সহযোগিতা পায়নি। এখন দেখো কিছু সংখ্যক ফরাসি স্বেচ্ছাসেবক টিপুকে সাহায্য করতে এসেও বরং তার প্রতি ওয়েলসলি সন্দেহ অবিশ্বাস বিদ্বেষ বৃদ্ধি করেছিল। তাহলে দেখো এই সমস্ত কারণও কিন্তু একটা পরাজয়ের কারণটা ছিল। তাহলে আমরা টিপু সুলতান পরাজয়ের কারণটা কিন্তু অতি সহজেই কিন্তু আমরা বুঝতে পেলাম, তাই না? এখন দেখো এই টিপু সুলতান পরাজয়ের যে মূল কারণটা ছিল এই মূল কারণটা কিন্তু আমরা জেনে গেলাম। তো এই মূল কারণগুলো যদি সঠিকভাবে যদি থাকতো তাহলে হয়তো বা টিপু সুলতান পরাজয় হতো না, কিন্তু এই জিনিসগুলো ছিল না বিদায় সে পরাজিত হয়েছিল। এখন দেখো আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে টিপু সুলতানের কৃতিত্ব। এখন টিপু সুলতানের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। দেখো দেখো টিপু সুলতানের কৃতিত্ব। ভারতবর্ষের এই ইতিহাসের বিদেশি আক্রমণের প্রতিহত করতে যারা আমৃত যুদ্ধ করেছিল তাদের মধ্যে কিন্তু টিপু সুলতান ছিল অন্যতম। আজকে যে দেখো ইতিহাসে যারা এই বিদেশি আক্রমণের প্রতিহত করার জন্য
কিন্তু ওই যে আমৃত যুদ্ধ করেছিল তার মধ্যে কিন্তু টিপু সুলতান কিন্তু একজন ছিলেন। এখন দেখো, তিনি ছিলেন মহান যোদ্ধা, দেশপ্রেমিক ও স্বাধীন চেতনা। সে কিন্তু মহান যোদ্ধাও ছিলেন, দেশপ্রেমিকও ছিলেন এবং স্বাধীন চেতনা ছিলেন। তার মধ্যে কিন্তু এই তিনটা গুণাবলী কিন্তু তার মধ্যে কিন্তু ছিলেন, যে সে মহান যোদ্ধাও কিন্তু ছিলেন, দেশপ্রেমিকও ছিলেন এবং স্বাধীন চেতনাও ছিল তাদের মধ্যে। এখন দেখো, তিনি সহজেই ইংরেজদের সাথে অধীনতামূলক মিত্রতা স্বাক্ষর করে নিজ রাজ্য ভোগ করতে পারতেন। দেখো, টিপু সুলতান যদি ইচ্ছে করতেন যে ওই সময় কি করবে, ইংরেজদের সাথে কি করবে, হাত মিলেবে, হাত মিলিয়ে তারা কি করবে, অধীনতামূলক মিত্রতা স্বাক্ষর করে নিজের রাজ্য ভোগ করবেন। এই চিন্তা ভাবনা যদি টিপু সুলতানের যদি থাকতো, তাহলে কিন্তু আজকে কিন্তু নিজেকে টিকে রাখতে পারতেন। কিন্তু সে কিন্তু তা করেনি, ইংরেজের সাথে কিন্তু হাত মিলিয়েনি। কিন্তু সে যদি ইংরেজের সাথে হাত মিলিয়ে যদি থাকতেন, তাহলে কিন্তু কি করতেন, অধীনতামূলক মিত্রতা স্থাপন করে তার পক্ষে কিন্তু সম্ভব হতো তার নিজের স্বার্থটা ভোগ করার জন্য। কিন্তু স্বদেশ প্রেম ও আত্মমর্যাদা বোধের কারণে তিনি তা করেনি। কিন্তু তার মধ্যে কি ছিল, স্বদেশ প্রেম ছিলেন, তার মধ্যে আত্মমর্যাদা বোধ ছিলেন। এই কারণে সে কিন্তু ইংরেজদের সাথে হাত মিলায়নি। এবং দেখো, এই গুলো কিন্তু আমাদের কিন্তু থাকতে হবে। এবং এই দেখো, আজকে আমি তোমাদের অনেক জীবনী সম্পর্কে আজকে তোমাদের আমি পড়াচ্ছি, বোঝানোর চেষ্টা করছি যে বিষয়গুলো কেন আমাদের জানার বিষয়, কারণ কি জন্য আমাদের জানার বিষয়। আমরা দেখো, এক এক জীবনী গুলো আমরা দেখছি, এক একজনের লাইফস্টাইল গুলো আমরা দেখছি, এক একজনের সাথে একজনের কিন্তু মিল নেই, যে তাদের চলাফেরা, তাদের কালচার গুলো কেমন ছিল। ঠিক আমাদের কিন্তু এইভাবে কিন্তু অনুসরণ করে কিন্তু চলতে হবে। আজকে দেখো, টিপু সুলতান কিন্তু ইচ্ছে করলে কিন্তু নিজের অস্তিত্ব কিন্তু টিকে রাখতে পারতেন, কিন্তু তা তা কিন্তু সে করেনি। সে যদি ইংরেজের সাথে হাত মেলাতো, তাদের কথা মতো যদি চলতো, তাহলে কিন্তু আজকে সে কিন্তু নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারতেন। কিন্তু টিপু সুলতান কিন্তু সে কিন্তু অন্যায়ের হাতে কিন্তু হাত মিলায়নি এবং অন্যায় ভাবে কিন্তু সে চলেনি। সে কি করেছে, ন্যায় পথে চলেছে, স্বদেশকে ভালোবেসেছে এবং এই কারণে কি করেছে, এবং তাদের মধ্যে কি ছিল, আত্মমর্যাদা বোধ ছিলেন বিধায় আজকে সে এখানে কি হলো, পরাজিত হয়েছিল। এখন দেখো, এই বিষয়গুলো কিন্তু যখন তুমি পড়তে যাবে, তখন কিন্তু টিপু সুলতানের সম্পর্কে কিন্তু এই বিষয়গুলো তোমাদের কিন্তু লিখতে হবে। সে কেমন প্রকৃতির লোক ছিলেন, তার জীবনের গুলো তখন কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তুলে ধরতে হবে। এখন দেখো, ইংরেজ দার্শনিক মিল টিপুকে তখন কি করলো, পাশ্চাত্যের একজন শ্রেষ্ঠ রাজা হিসেবে বর্ণনা করেছিলেন। তখন কি ইংরেজের দার্শনিক মিল ছিলেন, তখন টিপুকে কি করলেন, পাশ্চাত্যের একজন শ্রেষ্ঠ রাজা হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু মোর এবং বিরম ত্রিপুর রাজ্যের সমৃদ্ধ ও জনগণের সুখ শান্তি বিষয়টিকে উল্লেখ করেছিলেন। তখন এখানে দেখো, মোর এবং ডিমুর ত্রিপুর রাজ্যের যে সমৃদ্ধ ও জনগণের যে সুখ শান্তি বিষয় সে কি করেছিল, উল্লেখিত করেছিলেন। এখন দেখো, ইংরেজরা যখন মহীশূরের রাজ্য দখল করলেন, তখন দেখো তার বিষমিত সাথে লক্ষ্য করেছিল যে ব্রিটিশ অধীনতামূলক অন্যান্য যে সাম্রাজ্যের কৃষক সমাজের তুলনায় মহীশূরের কৃষক সমাজ অনেক বেশি সমৃদ্ধ অধিকারী। এখন দেখো, যে ইংরেজরা যখন এই মহীশূরের রাজ্য দখল করেন, তখন কি করেছিল, তখন তারা বিষমিত সাথে লক্ষ্য করেছিল যে যে ব্রিটিশের যে অধীনতামূলক অন্যান্য সাম্রাজ্য যে কৃষক সমাজের যে তুলনায় মহীশূরের কৃষক সমাজে অনেক বেশি, তখন কি ছিলেন, মহীশূরের যে কৃষক সমাজ ছিলেন তখন অনেক বেশি সমৃদ্ধ অধিকারী ছিলেন, অধিবাসী। তখন এই প্রসঙ্গ দেখো, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল স্যার জন সোর লিখেছিলেন যে ত্রিপুর রাজ্য মধ্যে ত্রিপুর রাজ্যের মধ্যে ওনাদের যে স্বার্থ সুরক্ষিত কাজ করতে তারা উৎসাহিত হয়। তখন দেখো, তারা কি করে লক্ষ্য করেছিল, যে ত্রিপুর যে রাজ্যের মধ্যে তখন কি ছিলেন, এই পদাদেরকে স্বার্থ সুরক্ষিত কাজ করতেও তারা উৎসাহী হন। কারণ শ্রমিকদের ফল
দেখো শ্রমিকদের কি করেছে, দেখো তাদের যে শ্রমিকদের ফল তারা ভোগ করতে পায়। তারপর দেখো টিপু নতুন নতুন বিষয় তখন কি করলো, প্রবর্তনের প্রতি ঝোঁক ছিল। তখন যে টিপুর যে নতুন নতুন বিষয়, তখন এই প্রবর্তনের প্রতি তখন কি ছিল, ঝোঁক ছিল। তখন দেখো অন্যদিকে তিনি ছিলেন ধর্ম নিরপেক্ষ এবং আধুনিক মানুষ। তখন এখানে কিন্তু সে কিন্তু ধর্ম নিরপেক্ষ ছিল এবং আধুনিক মানুষ হিসেবেও কিন্তু চেয়েছিলেন। এখন দেখো সে মারাঠার বাহিনীর প্রতি 1791 খ্রিস্টাব্দের শ্রীরঙ্গ মঠ ও লুণ্ঠিত হওয়ার পর টিপু সারা তখন টিপু সারদা দেবীর মূর্তি নির্মাণের জন্য অর্থ দান করেন। উল্লেখিত তখন দেখো শ্রীমঙ্গলনাথ মন্দিরের দূরত্ব টিপুর প্রাসাদ থেকে ছিলেন মাত্র 100 গজ। নিজ রাজ্যের তিনি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা তখন কি করেছিল, চালু করেছিল। যে নিজ রাজ্যের যে আধুনিক যে অর্থনৈতিক ব্যবস্থা তখন কি এভাবে চালু করলেন। ফলে ব্যবসা বাণিজ্যে রাজ্যটি সমৃদ্ধশালী হয়ে উঠলেন। এখানে যে ব্যবসা বাণিজ্য গুলো ছিল তখন আস্তে আস্তে কি করলো, সমৃদ্ধশালী করেছিল। তাহলে দেখো আজকে আমরা এখান থেকে যে বিষয়গুলো আমরা জানলাম, তার টিপু সুলতানের যে কৃতিত্ব গুলো ছিল, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু এভাবে জানতে হবে যে এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মানুষের জীবনে কিন্তু এই জিনিসগুলো অনুসরণ এবং উপলব্ধি করতে হবে এবং এভাবে কিন্তু আমাদের কিন্তু চলতে হবে। তাহলে দেখো টিপু সুলতানের কৃতিত্ব সম্পর্কে আমি আরেকবার তোমাদের শর্ট করে বলে দিচ্ছি যে টিপু সুলতানের অন্যতম যে যোদ্ধা ছিলেন, তিনি যোদ্ধা, দেশপ্রেমিক, স্বাধীন চেতনা ছিলেন তার মধ্যে। তিনি ইংরেজদের অধীনতামূলক যে নীতিটা সক্ষম করে নিজেদের রাজ্য ভোগ করতে পারতেন এবং স্বদেশ প্রেম তার মধ্যে ছিল, কি স্বদেশ প্রেম ছিল, আত্মমর্যাদা বোধ ছিল এবং তাদেরকে যে ইংরেজদের দার্শনিক মিলিটারি পশ্চাতে একজন জ্যেষ্ঠ রাজা হিসেবে বর্ণনা করেছিলেন। তখন দেখো এখানে মোর এবং গুমর ত্রিপুরা যে সমৃদ্ধ জনগণের যে সুখ শান্তি বিষয় তখন তিনি কিন্তু কি করেছিল, উল্লেখ করেছিল। এবং ইংরেজদের তখন মহীশূরের রাজ্য দখল করে এবং বিষমিত সাথে লক্ষ্য করেছিল এবং অধীনতামূলক অন্যান্য রাজ্যের কৃষক সমাজ তুলনামূলক মহীশূরের কৃষি সমাজ অনেক বেশি সমৃদ্ধ অধিকারী। এই প্রসঙ্গে তখন দেখো গভর্নর জেনারেল স্যার জন ও সোর লিখেছিলেন যে টিপুর রাজ্যের মধ্যে যে প্রজাদের স্বার্থ সুরক্ষিত ছিল এবং কাজ করতে তারা উৎসাহী ছিল। তাহলে দেখো এই টিপু সুলতান কি করেছিল, প্রজাদের কিন্তু অনেক সম্মান করেছে এবং তাদের যে যে স্বার্থ সমস্ত কিছু কিন্তু প্রজাদের কিন্তু বুঝে দিয়েছে এবং উৎসাহিত করেছে। তাহলে টিপু সুলতানের মধ্যে এই গুণাবলীগুলো ছিল। তাহলে তার কিন্তু ধর্ম, তার মধ্যে ইতিহাস, গণতন্ত্র, চিকিৎসা, এই গণতন্ত্র অনেক গ্রন্থ কিন্তু ছিল। সে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কিন্তু সে কাজ করেছে এবং সকলের জন্য কিন্তু একইভাবে সে দেখেছে এবং নিরপেক্ষিত ভাবে কিন্তু দেখেছে। এবং দেখো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং দেখো এখন এই মন্দিরে দেখো শ্রীনাথ মন্দিরের যে টিপু প্রাসাদে যে ছিলেন মাত্র 100 গজ, 100 গজ কিন্তু ছিলেন। এবং দেখো নিজের রাজ্যে তিনি যে আধুনিক যে অর্থনৈতিক ব্যবস্থা তখন অর্থনৈতিক ব্যবস্থা চালু করলেন। তখন এই ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধশালী হয়ে ওঠেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখো টিপু সুলতান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আজকে মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টা কিন্তু আমরা আজকে কিন্তু জেনে গেলাম। তো আবারও আমি তোমাদের বলছি যে আমাদের পাঠের মূল বিষয়টা কি ছিল, আমাদের পাঠের মূল বিষয়টা কি ছিল, মূল বিষয়টা ছিল কি টিপু সুলতান। টিপু সুলতান তাহলে দেখো আমরা এখানে বিষয়টা জানলাম, হিন্দু মহীশূরের যুদ্ধ সম্পর্কে জানলাম, চতুর্থ হিন্দু মহীশূরের যুদ্ধ সম্পর্কে জানলাম, টিপু সুলতানের পরাজয় কারণটা জানলাম। যে এখানে দেখো মূল বিষয়টা কি, মূল বিষয়টা পরাজয়ের কারণ,
এই মূল বিষয় কি কারণে টিপু সুলতান কি হয়েছিল, পরাজিত হয়েছিল, এই মূল বিষয়টা কিন্তু আমরা এখানে জেনে গেলাম যে কারণে পরাজিত হয়েছিল। তার কৃতিত্বটা আমরা জানলাম, যে কৃতিত্বটা কি ছিলেন, যে কি কারণে আজকে টিপু সুলতান কিভাবে ভূমিকা রেখেছিলেন, কিভাবে সে সমাজে এগিয়ে গিয়েছিলেন। তো আজকে কিন্তু এখানে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু বিষয়টা কিন্তু বুঝে ফেললাম। তো বিষয়টা কিন্তু খুবই কিন্তু সহজ, এবং সহজভাবে কি করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে এবং উপলব্ধি করতে হবে। তো যাই হোক, তো আজকে আমরা যে বিষয়টা আমরা জেনেছি, তো আমরা তোমাদের একটা কথাই বলবো, যে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনুসরণ করো এবং ক্লাসগুলো তোমরা দেখো, এবং এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু অনুসরণ করতে হবে, যে তোমাদের কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু মুখস্থ যদি করতে যাও কিন্তু মনে কিন্তু থাকবে না। দেখো, এর আগেও আমি কয়েকটা তোমাদের ক্লাস নিয়েছি দ্বিতীয় অধ্যায়ের উপরে। তো দ্বিতীয় অধ্যায়ের উপরে যে ক্লাসগুলো আমরা নিয়েছি, যে জীবনীগুলো নিয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছি। তো আজকেও আমি তোমাদের টিপু সুলতান সম্পর্কে আজকে সুন্দর একটা ধারণা তোমাদের আমি নিয়ে দিলাম, এবং পরবর্তীতে আমি দ্বিতীয় অধ্যায়ের উপরে একটা হয়তো বা ক্লাস আমি নিব, ওখানেও তোমাদের দেখিয়ে পরবর্তী ক্লাসে আমরা কি নিতে পারি। এভাবে তোমরা কিন্তু পরবর্তী কি ক্লাসে কি টপিকটা আছে, এই বিষয়গুলো তোমরা কিন্তু পরে ক্লাসে কিন্তু তোমরা দেখে আসবে। তো আজকে যাই হোক, আজকে আমরা আর ক্লাস এই পর্যন্ত আজকে আমরা দেখব, এবং আর বেশি ক্লাস আমরা একসাথে যদি বেশি টপিকস গুলো দেখতে যাই, হয়তো আমরা তখন আমরা কি করতে পারবো না, মাথায় নিতে পারবো না। এই জন্য কি করতে হবে, আমাদের ছোট ছোট করে বিষয়গুলো, ছোট ছোট টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেন আস্তে 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 আমরা যেন সামনের দিকে এগোতে পারি। এই বিষয়ে গুলোর প্রতি আমরা গুরুত্ব দিব, এই বিষয়ের প্রতি এভাবে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা কিন্তু দুটা যুদ্ধ কিন্তু দেখেছি এখানে, যে টিপু সুলতান কিন্তু দুটা বিষয়গুলো কি দুটা বিষয় কি, টিপু সুলতানে কিভাবে যুদ্ধ করেছিল, যে তৃতীয় মহীশূরের যুদ্ধটা কিভাবে করেছিল, এই বিষয়টা আমরা কিন্তু এখানে জানলাম। তারপর কি চতুর্থ মহীশূরের যুদ্ধ কিভাবে, ইন্দো মহীশূরের চতুর্থ ইন্দো মহীশূরের যুদ্ধ কিভাবে হয়েছিল, টিপু সুলতান কিভাবে ভূমিকা রেখেছিল, এখানে কিন্তু আমরা এখানে দেখেছি দেখেছি। তো টিপু সুলতান পরাজয় খানটা আমরা দেখেছি, টিপু সুলতানের কৃতিত্ব সম্পর্কে আমরা দেখেছি, তাই না? এখন আমরা আর বেশি কিছু আজকে আমরা আগাবো না, অন্য আর কোনো নতুন কোনো টপিকস নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আমরা ছোট এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করে এগিয়ে যাচ্ছি, এবং আমরা পরবর্তীতে আমরা এভাবে এগিয়ে যাব, এভাবে ক্লাসগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাই কি করবে, ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাই।